অফিসে যাওয়ার সময় আমার স্ত্রী কথাকে দেখলাম একটা ছেলের সাথে আবাসিক হোটেলে ঢুকলো। ছেলেটা তার কোমরের আপত্তিকর জায়গায় হাত রেখে হেঁটে গেল হোটেলে। আমি কিছু ভাবতে পারছি না, শরীরটা ঘামছে। 5 বছর রিলেশন করে এসেছি, এটা কি তার প্রতিদান? গাড়ি থেকে নেমে গেটের দারোয়ানকে জিজ্ঞেস করলাম, ভাইয়া, এইমাত্র একটা ছেলে আর একটা মেয়ে যে হোটেলে ঢুকলো, তাদের চেনেন? স্যার, আমি চিনি না তাদের, তবে প্রায় প্রায় দেখি তাদের এখানে আসতে দেখা যায়। দারোয়ানের কথায় মাথায় বাজ পড়ল। হোটেলে ঢুকতে গিয়েও ঢুকলাম না। বাসায় ফিরতে লেট হলো। বাসায় এসে দেখি কথা বাসায় নেই। সন্ধ্যার পর বাসায় ফিরল, হাতে শপিং ব্যাগ। কোথায় গেছিলে তুমি? সরি, তোমাকে বলে যাওয়া উচিত ছিল। এই তো একটা বান্ধবীর বাসাতে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে বান্ধবীকে সাথে নিয়ে কেনাকাটা করতে লেট হয়ে গেল। আচ্ছা, তুমি কিছু খেয়েছো কি? হ্যাঁ, বাহির থেকে খেয়ে এসছি। আমার কথা শুনে কথা ভুরু কুঁচকে আমার দিকে তাকালো, কারণ কথা জানে তাকে ছাড়া 2 বছরের সংসার জীবনে একদিনও বাহিরে খাইনি। আচ্ছা বাবা, সরি, আর কোথাও না বলে যাব না। তুমি বসো, আমি শাওয়ার নিয়ে আসছি। আজকে অনেক টায়ার্ড লাগছে। শীতের বেলায় সন্ধ্যাবেলা শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে ঢুকলো কথা। রাগে শরীরটা গজগজ করছে। মন চাইছে কথাকে দুটো থাপ্পড় দিয়ে দিনের বেলা ঘটে যাওয়া বিষয়টা বলি, কিন্তু না, এটা করা ঠিক হবে না। সমস্ত প্রমাণ নিয়ে এই বিষয়ে কথা বলবো। আর সে যদি এত ভালোবাসা পাওয়ার পরও পরকিয়া করে, তাহলে এই শাস্তি সে অবশ্যই পাবে। রাতে শুয়ে আছি, হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চেয়েই দেখি কথা বাচ্চা মেয়ের মতন গুটিসুটি মেরে আমার বুকে শুয়ে। বুক থেকে সরাতে গিয়েও সরাতে পারলাম না। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি ভোরের আলো জানালার কাঁচ ভেদ করে কথার মুখে পড়ছে। খুব মায়াবী লাগছে কথার মুখখানা। মনেই হচ্ছে না এই মেয়েটা কাল স্বামীর অজান্তে অন্য পুরুষের সাথে আবাসিক হোটেলে সময় কাটিয়ে সন্ধ্যায় শপিং করে বাড়ি ফেরে। প্রতিদিন সকালের মতন আজও কথা যত্ন সহকারে টাই বেঁধে দিল। বাসা থেকে বের হওয়ার আগে অনিচ্ছা সত্ত্বেও কথার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। খুব কষ্ট হচ্ছিল কথাকে আজ কপালে চুমু দিতে। এদিকে অফিসে এসে বসে আছি, হঠাৎ কিরিং কিরিং করে ফোনটা বাজতে লাগলো। ফোনটা তুলে নাম্বারটা দেখি, অবাক হলাম। তোবা ফোন দিয়েছে। হ্যালো তোবা, কিসের জন্য ফোন দিয়েছো? মিস্টার রাজের সাথে প্রেম করব। ও, তাই নাকি? তাই। আচ্ছা, তুমি চেম্বারে আসো, এখনই তোমার রিপোর্টটা হাতে পেয়েছি। তুমি আসলে খুলে দেখব। আচ্ছা, তুমি থাকো, আমি আসছি। ফোনটা কেটে দিয়ে অফিসে বলে রওনা দিলাম হাসপাতালে। তোবা হচ্ছে যৌন রোগ বিশেষজ্ঞ, দেশের সবচেয়ে বড় ডাক্তার। দুপুর 2টোর হসপিটালে গিয়ে পৌঁছালাম। তোবাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। আমার উপস্থিতিতে কেমন যেন নড়ে চড়ে উঠল। তোবা কেমন ঘেমে যাচ্ছে এসি রুমের মাঝেও। এই যে মিসেস ডাক্তারনি, ঘামছেন কেন? প্রেম করবেন না? রাজ, কথাটা যে তোমাকে কিভাবে বলি বুঝে উঠতে পারছি না। তোমার রিপোর্ট আমি 7 বার পরীক্ষা করে দেখলাম। ভাবলাম রিপোর্টটা যদি ভুল হয়ে থাকে, কিন্তু প্রতিবারই একই উত্তর পেলাম। এই তো বা, কি এমন রিপোর্ট বলো আমাকে? আমার কি ক্যান্সার? আমি কি মরে যাব? আমি কিছুতেই চিন্তিত না। বলো, রিপোর্টে কি এসছে? রাজ, তুমি কোনো দিন বাবা হতে পারবে না। আমি প্রথম রিপোর্টটা দেখে 7 বার ল্যাবে পাঠিয়েছি, প্রতিবারই একই উত্তর, তুমি কোনোদিন বাবা হতে পারবে না। তোবার মুখে এমন কথা শুনে দুনিয়াটা ওলট পালট হয়ে গেল। আমি কি সত্যিই কোনোদিন বাবা হতে পারবো না? ভাবতেই কান্না পাচ্ছে। তোবাকে কিছু না বলে রিপোর্টটা নিয়ে বের হয়ে এসে পড়লাম। মনে মনে ভাবলাম কথা ঠিক কাজই করছে। আমার সাথে থাকলে কোনোদিন মা হতে পারবে না। চোখের পানি শার্টের হাতা দিয়ে মুছে গাড়িতে উঠে ভাবতে লাগলাম কথাকে তার ভালোবাসার মানুষের সাথে মিলিয়ে দেব। কথাকে ডিভোর্স দিয়ে নিজের সব সম্পদকে লিখে দিয়ে বিদেশে চলে যাব। কি করব? নিজের ভালোবাসার মানুষটা এভাবে ঠকালো আমাকে। 5 বছরের সম্পর্ক করে বিয়ে করার পরও অন্য কারোর সাথে নোংরামি করে। বাসায় এসে গেট খুলতেই কথা জড়িয়ে ধরলো আমাকে। কিছু বুঝতে পারলাম না, আজ হঠাৎ কি হলো এমন করে জড়িয়ে ধরলো। কথাকে ছাড়িয়ে নিজেই জিজ্ঞেস করলাম, কি হয়েছে আজ এত ভালোবাসা? আমার লজ্জা করছে, আগে মিষ্টি মুখ করো, তারপর বলছি কেন তোমাকে জড়িয়ে ধরলাম।
কথার কার্যকলাপগুলো আজ আমার কাছে পাগলের মতন লাগছে। এই নাও মিষ্টি খাও। কথাটা বলে ফ্রিজ থেকে অনেকটি মিষ্টি মুখে ভরে দিল। হঠাৎ আমার চোখ গেল জানালার দিকে। জানালার গ্রিল খোলা। বিষয়টা রহস্যময় লাগছে। কথাকে পানি আনতে বলে দৌড়ে জানালার কাছে যেতেই দেখি একটা ছেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলাম সেই ছেলেটা সেদিনকার আবাসিক হোটেলে কথাকে নিয়ে যে গিয়েছিল। আমার আর বুঝতে বাকি রইল না বিষয়টা অনেক দূর গড়িয়েছে। কথা পানি এনে এসে দেখে আমি জানালার কাছে দাঁড়িয়ে আছি। কথা জানালার গ্রিল খোলা দেখে এমন ভাব করলো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। ও, তুমি কি যেন বলতে চেয়েছিলে? জানো রাজ, তুমি বাবা হতে চলেছ আর আমি মা হতে চলেছি। কথাটা বলেই রুম থেকে চলে গেল। এদিকে কথার মুখে অন্তঃসত্ত্বা হওয়ার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। শরীরটা ঘামছে। মানুষ এতটা খারাপ কেমনে হতে পারে? আমি জীবনে বাবা হতে পারবো না, তাহলে কথার গর্ভে এটা কার সন্তান? বুঝতে বাকি রইল না এটা কথার পাপের ফসল। মনে মনে স্থির করে নিলাম আজ রাতে আমার সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি স্বরূপ কথাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলবো। রাতে নেশা করে সব প্রস্তুতি নিয়ে এসেছি। আজ রাতে চরিত্রহীন মেয়েটার তার পাপের শাস্তি দেব। বাসায় এসে দরজাটা ধাক্কা দিতেই খুলে যায়। দরজাটা খুলতেই যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রুমটা রক্তে ভেসে যাচ্ছে। ফ্লোরে একটা নিথর দেহ পড়ে আছে। নিথর দেহটার দিকে চোখ যেতেই বুকটা কেমন যেন কেঁপে উঠল। শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেল। আমার শরীরটা কাঁপছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি বের হচ্ছে। কারণ ফ্লোরের কথা মরে পড়ে আছে। তার হাতেই ছুরি রয়েছে। কিছু ভাবতে পারছি না। খুন করতে এসে দেখি কথা নিজেই খুন হয়ে আছে। মনে হচ্ছে চরিত্রহীনটাকে নিজের হাতে খুন করি, কিন্তু না দেখে মনে হচ্ছে সে নিজেই আত্মহত্যা করেছে। পুলিশকে ফোন দিলাম। কয়েক ঘন্টা পর পুলিশ আসলো। আমি কথার লাশটার দিকে থুতু ছুঁড়ে মারতে চেয়েও ফিক করে হেসে দিলাম, কারণ চরিত্রহীন নারী আমার থুতুরও যোগ্য না। আবারও কথার লাশটার দিকে চেয়ে জোরালো হাসি দিলাম। আবার মনে মনে বলছি, পাপ কখনো বাপকে ছাড়ে না, তাই নিজেই নিজের অনুশোচনায় আত্মহত্যা করলি। সবচেয়ে বড় কথা, কেউ যদি কথাকে খুন করে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু মনের মাঝে এক অজানা কষ্ট মাথা ছাড়া দিয়ে উঠছে। মনে হচ্ছে আমার সব কিছু দেখার মাঝে ভুল হচ্ছে। কথা তো আমাকে ভালোবাসতো, তাহলে এমন কেন করলো? আর আত্মহত্যাই বা কেন করলো? পারতো তো যে ছেলের সাথে সন্তানের বাবা হতে যাচ্ছে তার সাথে পালিয়ে যেতে। বসে আছি, জমাট বাঁধা রক্তগুলো দেখছি। হঠাৎ মায়ের ছবিটার দিকে চোখ যেতেই অনেকটা চমকে উঠলাম। ছবিটা 18 বছর ধরে দেওয়ালে ঝুলিয়ে রেখেছিলাম, আমাকে জন্ম দিয়েছিল বলে। যদি কখনো জানতাম বাবার সাথে যা ঘটেছে তা আবার সাথে ঘটবে আর পুরনো সেই স্মৃতিটা মনে করিয়ে দেবে, তাহলে মায়ের ছবিটা দেওয়ালে ঝুলিয়ে রাখতাম না, ছুঁড়ে ফেলে দিতাম বাহিরে। কারণ মা নামে চরিত্রহীনাটাই আমাকে বাবা হারা করেছে। আমি এতিম অবস্থায় বড় হয়েছি। আমার বয়স যখন 7 বছর, তখন বাবা জানতে পারে সে কখনো বাবা হতে পারবে না। আমার মতন বাবাও মাকে 6 বছর প্রেম করে বিয়ে করে। 2 বছর পর আমি জন্ম নিই। বাবা আমার মুখের দিকে তাকিয়ে মাকে কিছু বলেনি। মা নাকি অন্য পুরুষের সাথে রাত কাটাতো, কাকা দেখেছিল। বাবা প্রথমে বিশ্বাস না করলেও পরে যখন জানতে পারে বাবা কোনো দিন সন্তানের বাবা হতে পারবে না, তখন বিশ্বাসের ফাটল ধরে। তবুও আমার মুখের দিকে তাকিয়ে বাবা কিছু বলেনি। কিছুদিন পর বাবা যখন আবার জানতে পারে মা অন্তঃসত্ত্বা, তখন বাবা আমার মতো সিদ্ধান্ত নেয় মাকে খুন করবে। কিন্তু বাসায় এসে দেখে কথার মতন মা আত্মহত্যা করেছে। ময়না তদন্তে ধরা পড়ে আমার জন্মদাত্রী পরপুরুষের সাথে দৈহিক মিলন করে এবং পরে লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করে। কারণটা হলো ঠিক একইভাবে আমার মা কথার মতোই আত্মহত্যা করে। ক্লাস 4-এ ওঠার 12 বছর পর বাবার ডায়েরিটা পড়ে চরিত্রহীনাটা সম্পর্কে সব জানতে পারি। মায়ের আত্মহত্যার পর বাবা আর এই অপমান নিয়ে বাঁচতে পারেননি। 3 মাস পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আত্মহত্যার পথ বেছে নেয়। বাবার লাশটাও সেদিন খুঁজে পায়নি। বাবা গাড়ি সহ যমুনার পানিতে ডুবে যায়। চোখটা অশ্রুতে আবারও ভিজে উঠল। মন চাইছে কথার মতন মেয়েদের শরীরটা টুকরো টুকরো করে রাস্তার কুকুরকে খাওয়ালে আমার মতন কেউ এতিম হবে না, আমার মতন কেউ প্রতারণার শিকার হবে না।
পরকীয়াকে কেউ পেশা হিসাবে বেছে নেবে না। একটু পর পুলিশ আসলো। পুলিশ এসে লাশটা ময়নাতদন্ত করতে পাঠিয়ে দিল। ময়নাতদন্তের রিপোর্ট আসলো, কথা আত্মহত্যা করেছে, আর আত্মহত্যার আগে কারোর সাথে দৈহিক মিলন করেছে। পুলিশ ঘর তল্লাশি করে। কথার মা হওয়ার রিপোর্টটা আর আমার বাবা হওয়ার রিপোর্টটা জাস্টিফাই করে বলল যে কথা সত্যি আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার আগে পুরনো প্রেমিকের সাথে দৈহিক মিলন হয়। পরদিন সকালে প্রতিটি সংবাদপত্রের পাতায় পাতায় হেডলাইন হয়ে যায়, স্বামী রেখে পরপুরুষের সাথে পরকীয়ায় এবং তার প্রেমিক মেনে না নেওয়ায় এবং তার স্বামীর বাবা না হওয়ার রিপোর্ট দেখে লোক লজ্জার ভয়ে নিজে আত্মহত্যা করে। বিভিন্ন টিভি থেকে লোক আসছে, কারোর সাথে কোনো কথা বলেনি। তোবা সাংবাদিকদের সাথে বলে, আমরা দুজন 4 বছর ধরে প্রেম করার পর বিয়ে করার পরও পরকীয়া করে এবং যখন অন্তঃসত্ত্বা হয়ে যায় তখন জানাজানির ভয়ে আত্মহত্যা করে। ফেসবুক, ইউটিউবে সব জায়গায় কথার ছবিকে নিয়ে ব্যঙ্গ করছে মানুষ। অনেকেই দাবি করছে কথাকে নাকি বহু পুরুষের সাথে আবাসিক হোটেলে ঢুকতে দেখেছে। নিজের স্ত্রীর সম্পর্কে এসব দেখে নিজের উপর ঘৃণা হচ্ছে, মনে হচ্ছে ছাদ থেকে ঝাঁপিয়ে মারা যায়। কিছু কিছু লোক বলেছে যে বউকে কন্ট্রোল করতে পারি না তাই পরকীয়া। তাদের খুব করে বলতে ইচ্ছে করছে, যে বা যারা পরকীয়া করে নোংরামি তাদের রক্তে মিশে থাকে। তারা শারীরিক তৃপ্তির জন্য কখনো পরকীয়া করে না, তারা পরকীয়াকে নেশা হিসাবে বেছে নেয়, যার জন্য নষ্ট হয়ে যায় শত শত পরিবার। বাসায় বসে আছি, হঠাৎ আমার অফিসের ম্যানেজার নাজমুলের আগমন। স্যার, কেমন আছেন? হ্যাঁ নাজমুল সাহেব, ভালোই আছি, তুমি কেমন আছো? জি স্যার, ভালো। আপনাকে কিভাবে যে কথাটা বলি জানি বলা ঠিক না, তবুও বলছি। স্যার, ম্যাডাম প্রফেশনাল দেহ ব্যবসায়ী ছিল। আমি কয়েকদিন আবাসিক হোটেলে দেখেছি ম্যাডামকে। একদিন আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি চাকরি হারাবার ভয়ে। স্যার, এই যে দেখেন, ইউটিউবে ভিডিও বাহির হয়েছে ম্যাডামের। আমি ভিডিওটা দেখে ঠিক থাকতে পারলাম না। রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম। ছাদে দাঁড়িয়ে অতীতের স্মৃতিগুলো মনে পড়তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। জানো রাজ, আমার একটা ছেলে হবে, ঠিক তোমার মতন। নাম রাখবো কাব্য। না, মেয়ে হবে, নাম হবে রাইসা। সবাই রাইসার আব্বু বলে ডাকবে আমাকে। এসব মনে পড়তেই বুকটা ফেটে যাচ্ছে। হঠাৎ ছাদে কারোর উপস্থিতি টের পেলাম। চেয়ে দেখি তোবা। তোবা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। বাবা তোবার সাথে বিয়ে ঠিক করলেও আমি কথাকে ভালোবেসে বিয়ে করি। এরপর তোবাও এই নিয়ে কিছু বলেনি। তোবা পাশে দাঁড়িয়ে আছে। এই রাজ, কাঁদছো কেন? কাল সকাল থেকে কিচ্ছু খাওনি পর্যন্ত। চলো রুমে চলো। তোবা জোর করে রুমে নিয়ে আমাকে খাইয়ে দেয়। চোখের পানি নিয়ে কয়েক ফোঁটা অ্যাপেলের টুকরো খাই। তোবা নিজের হাতে চোখের পানি মুছে দিয়ে বলল, যে খারাপ কাজ করেছে তার শাস্তি পেয়েছে, তার জন্য নিজেকে কেন কষ্ট দিচ্ছ? সব ঠিক হয়ে যাবে। আমি কখনোই ভাবতে পারিনি কথা তোমার সাথে ভালোবাসা নিয়ে এত বড় গেম খেলবে। আচ্ছা, রাত হয়ে যাচ্ছে, কাল আবার আসবো। ভালো থেকো আর একদম কান্না করবে না। তোবা চলে গেল রাতে। বাবার কথা অনেক মনে পড়ছে। মনে পড়ছে কথাকে বুকে নিয়ে ঘুমানোর কথা। চরিত্রহীনার মুখটা বারবার ভেসে উঠছে চোখের সামনে। মাঝরাত ঘুম ভাঙতেই দেখি আমার হাত পা বাঁধা, কিন্তু বিছানার দিকে তাকিয়ে যা দেখলাম তা একেবারেই প্রস্তুত ছিলাম না। বিছানায় কথা আর হোটেল দেখা সেই ছেলেটা অশ্লীল কর্ম করছে। বুকটা কেঁপে উঠল, শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। মনে মনে ভাবছি নিজের হাতে যাকে মাটি দিলাম সেই মেয়েটাকে। তখনই হাসির আওয়াজ পেলাম। কি হলো? কি ভাবছিস? আমি মারা গিয়েছি? না, আমি মারা যাইনি। কথা কিভাবে মরবে? মরলে যে গেম শেষ। যে মেয়েটাকে মাটি দিয়েছিস ওটা আমার মতন দেখতে। আমার শরীরটা রাগে ফেটে যাচ্ছে। মন চাইছে হাতের বাঁধন খুলে গলাটা চেপে ধরি। জোরে চিৎকার করে বললাম, তোদের মুখোশ সবার সামনে খুলে দেব। সেটা পারলে তো করবি। তোকে যে 3.5 হাত মাটির নিচের পাঠানোর ব্যবস্থা করছি। এই কথা বলে দাঁড়ালো একটা ছুরি নিয়ে আমার দিকে আসতে লাগলো কথা। যখনই ছুরিটা গলায় ধরলো তখনই মনে হচ্ছে আমার কলিজাটা ভয়ে শুকিয়ে যাচ্ছে। ভয়ে ভয়ে বললাম, কথা, তুমি না আমাকে ভালোবাসতে? আমিও তো তোমাকে ভালোবাসতাম নিজের থেকেও বেশি। ঠিক বলেছিস, তুই আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতিস, তাই তোর জীবনটা যে এখন আমাকে দিতে হবে। কথাটা বলে ধারালো ছুরিটা গলায় চালিয়ে দিল।
চোখে কিছু দেখতে পাচ্ছি না, কথা বলতে পারছি না, শেষবারের মতন বিশ্বাসঘাতকের মুখটা দেখলাম। খুব খুব কষ্ট হচ্ছে। মৃত্যু এতটা কঠিন? আমার কানে এখনো কথার হাসির আওয়াজ ভেসে আসছে। হা হা করে হাসতে লাগলো। কি ভয়ঙ্কর হাসি, এখনো কানে ভাসে আসছে। আমার রক্তে রুমটা ভেসে যাচ্ছে। হঠাৎ কিছু পড়ার শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে জেগেই নিজের গলায় হাত দিলাম। না, আমার মাথা আমার গর্দানেই আছে। ভয়ে পানি পিপাসা লেগে গেছে। সেই রাতে আর ঘুম হলো না। সকাল হতেই কে যেন দরজায় লক করছে। দরজা খুলতেই তোবাকে দেখি। কালো পাড়ের নীল শাড়ি পরে মেয়েটা, অপরূপ সুন্দর লাগছে তাকে। কি দেখছো এভাবে? বাসায় ঢুকতে বলবে না? হ্যাঁ, অবশ্যই, বাসায় এসো। রাজ, তোমাকে একটা কথা বলতে চাই। কি বলতে চাও বলো। রাজ, জানি না কিভাবে বলবো, তবুও বলতে হবে। তোমার স্ত্রী আত্মহত্যা করেনি, সে খুন হয়েছিল, কিন্তু আমি তার রিপোর্টে লিখি যে সে আত্মহত্যা করেছে। কি কি বলছো তুমি? কেন মিথ্যা বললে আমায়? রাজ, আমি চাইনি তুমি আইনি ঝামেলায় পড়ো। আমি জানি তোমার হৃদয়ে অনেক কষ্ট। কথা আপু তোমার সাথে সম্পর্ক করে বিয়ে করেও জঘন্য কাজ করেছে। হয়তো তার বয়ফ্রেন্ডই তাকে খুন করেছে। তবে তুমি যে বাসায় ছুরি নিয়ে ঢুকেছিলে সেটা তোমার বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়ে। তাই সিসি ক্যামেরার তথ্য মুছে দিই, কারণ তোমার আগে কেউ রুমে ঢোকেনি। সিসি ক্যামেরায় দেখা গেছে, আর কথাকে খুনের দায় তোমার উপর পড়তো। তাই আমি চাই না কথা নামক নষ্ট মেয়ের জন্য তোমার কিছু হয়ে যাক। তাই রিপোর্টের সাথে সিসি ক্যামেরার তথ্য মুছে দিচ্ছি। কি কি বললে তুমি? কথা তাহলে খুন হয়েছে? কিভাবে খুন হলো তাহলে? হঠাৎ জানালার গ্রিলের দিকে চোখ যেতেই চমকে উঠলাম। জানালার গ্রিল খোলা দেখে বুঝতে বাকি রইল না খুনি এই দিক দিয়েই এসেছে। আচমকা মোবাইল ক্রিং ক্রিং করে বাজতে লাগলো। ফোন তুলতেই একটা সারপ্রাইজ পেলাম। কাকা লন্ডন থেকে দেশে আসছে। মা বাবা মরার পর কাকার কাছেই বড় হয়েছি। কাকাকেই বাবা বলে ডাকতাম। কাকা অনেক স্নেহ করতেন, বাবার অভাব কখনো বুঝতে দেয়নি। পরদিন কাকা দেশে এসে এসব শুনে কেঁদে ফেললেন। আমাকে তার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। এদিকে তোবা কয়েকদিন ধরে চেম্বার ফেলে সময় দিচ্ছে। আমি জানি তোবা আমাকে ভালোবাসে। তার কেয়ার, জোড়াজুড়ি সব কিছু থেকে বোঝা যায়। বিষয়টা কাকা ধরে ফেলে। রাজ বাবা, তোকে একটা কথা বলবো, রাখবি? হ্যাঁ কাকা, জীবনে তোমার কোনো কথা ফেলেছি? না, তা নয়। তবে কি জানিস, তোর বাবা ছোটবেলা তোবার সাথে তোর বিয়ে ঠিক করেছিল, কিন্তু তোর বাবার স্বপ্নটা না পূরণ করে চরিত্রহীনা এক মেয়েকে বিয়ে করলি, যার জন্য আজ তোকে কাঁদতে হচ্ছে। আমি চাই ভাইয়ের শেষ ইচ্ছাটা পূরণ কর তুই। রাজ বাবা, তুই তোবাকে বিয়ে কর। তোবা সবটা জেনেও রাজি হয়েছে, কারণ তোবা তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসে। কাকার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হলাম। কাল আমার বিয়ে, কিন্তু আজ ঘুম হচ্ছে না। কথার মুখটা স্মৃতিস্পটে ভেসে উঠছে। কেন যে এমন হচ্ছে বুঝতে পারছি না। খুব কান্না পাচ্ছে, কারণ ছলনাময়ীটাকে যে জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। কত স্বপ্ন দেখেছি তার সাথে। এত সুন্দর নিখুঁত অভিনয় কিভাবে করতে পারলো? এদিকে তোবার সাথে বিয়েটা হয়ে গেল। মাঝরাত এখনো দাঁড়িয়ে আছি। ব্যালকনিতে রাতের আকাশটা দেখছি। চাঁদটা মেঘের আড়ালে চলে গেছে আমার জীবনের মতন। হঠাৎ কারোর হাতে স্পর্শ পেলাম কাঁধে। চেয়েই দেখি কাকা। কাকা, তুমি ঘুমাওনি? বাবারে, তোর জন্য ঘুম আসছে না, চিন্তা হচ্ছে খুব। তুই কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? সাথে তোবাকেও, সে তো তোর বউ করা বাসরাতে বসে আছে। জানিস না বাসর রাত প্রতিটি নারীর জীবনে কতটা মূল্যবান? কাকার কথা মনে মনে স্থির করলাম, কথার জন্য তোবাকে কেন কষ্ট দেব? না, ওকে কষ্ট দেওয়া ঠিক হবে না। বাসর রাতে ঢুকতেই তোবা স্লাম করলো। কষ্ট হলেও তোবাকে বুকে টেনে নিলাম। আমি জানি কথার জায়গা কখনোই তোবাকে দিতে পারবো না, কারণ মন থেকে একজনকেই ভালোবাসা যায়। রাতে শুয়ে কথার সাথে কাটানো ফুলশয্যার কথা ভাবছি। ঠিক তখনই কারোর মাথাটা বুকে অনুভব করলাম। বুঝলাম তোবা আমার বুকে মাথা রেখে কাঁদছে। আর পারলাম না। চোখের পানি মুছে কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। তারপর হারিয়ে গেলাম দুজন দুজনের মাঝে। দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ একদিন বাসায় এসে দেখি তোবা বমি করছে। মনে মনে ভাবলাম অসুস্থ হয়ে গেল নাকি। এই তোবা, কি হয়েছে? বমি করছো কেন? শরীর খারাপ। তোবা কিছু বলল না, অপরাধীর মতন মাথাটা নিচু করে ফেললো। হঠাৎ তোবা মাথা ঘুরে পড়ে গেল।
আমি ডাক্তার সিনহাকে ফোন দিলাম। ডাক্তার সিনহা তোবাকে দেখে বলল, মিস্টার রাজ, সবাইকে মিষ্টি খাওয়ান, আপনি বাবা হতে চলেছেন। আর আমাদের ডাক্তার ম্যাডাম মা হতে চলেছে। খুব খুশি লাগছে। কখনো ভাবতেই পারিনি ম্যাডামের মতন দেশের বড় একজন ডাক্তারের মা হওয়ার সুখবরটা আমি দিতে পারবো। এদিকে ডাক্তার সিনহার কাছে তোবার মা হওয়ার কথা শুনে পায়ের নিচের মাটি সরে গেল। তাহলে কথার মতন তোবাও কি? না, নিশ্চয়ই এর মাঝে কোনো রহস্য আছে। মাথা কাজ করছে না। তোবার এখনো জ্ঞান ফেরেনি। হঠাৎ পকেটে থাকা ফোনটা কিরিং কিরিং করে বাজতে লাগলো। ফোনটা বের করতেই একটা অপরিচিত নাম্বার। ফোনটা ধরতেই ওপাশ থেকে বলল, মিস্টার রাজ, আমি সজীব। আপনার স্ত্রী সেদিন আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। আপনার সাথে কথা আছে। আপনি প্লিজ পুরাতন জমিদার বাড়িতে চলে আসেন। লোকটার কথা শুনে আর দেরি না করে চলে গেলাম পুরাতন বাড়িতে। আবারও চমকে উঠলাম, কারণ কথার সাথে যে ছেলেটা আবাসিক হোটেলে ঢুকেছিল, আমাদের গ্রিল ভেঙে কথার সাথে দেখা করেছিল, সেই ছেলেটাই আমাকে ফোন করে ডেকেছে। খুব অবাক হচ্ছেন আমাকে দেখে? অবাক হওয়ারই কথা, তবে আমার কথা শুনে আপনি আরও বেশি অবাক হবেন। কি বলছেন এসব আপনি? শোনেন মিস্টার রাজ, আপনার স্ত্রী মিসেস কথা সম্পূর্ণ নিষ্পাপ। কি বললেন এসব? এসব বলতে আমাকে ডেকে নিয়ে আসছেন, নাকি নতুন করে কষ্ট দেওয়া বাকি আছে? ভাই, আমি মিথ্যা বলছি না। আপনার স্ত্রী ফুলের মতন পবিত্র। মিস্টার সজীব, তাহলে আমি কি ভুল দেখেছি? আপনি কথাকে নিয়ে আবাসিক হোটেলে যাননি, আমার বাসায় গ্রিল ভেঙে যাননি দেখা করতে? আপনি যা দেখেছেন সব ঠিক দেখেছেন, তবে দেখার মাঝেও ভুল রয়েছে। তবে শোনেন, আপনি যাকে আবাসিক হোটেলে নিয়ে ঢুকতে দেখেছেন, সে কথা ছিল না, সে ছিল কবিতা, প্রফেশনাল যৌনকর্মী। আমি আর কবিতা প্ল্যান মাফিক কাজ করি। আপনার স্ত্রী যখন নীল শাড়ি পরে শপিংয়ে বের হয়, কবিতাও নীল শাড়ি পরে প্ল্যান অনুযায়ী বের হয়। আপনি যখন অফিসে যান, আপনার সামনে কবিতাকে নিয়ে হোটেলে ঢুকি, আর আপনি ভেবে নেন সেটা কথা। আপনার স্ত্রী যখন ডাক্তার তোবার কাছে যায় চেক আপ করাতে, তখন ধরা পড়ে আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা। অন্যদিকে আপনাদের সন্তান না হওয়ার জন্য আপনি যে টেস্ট করাতে দেন, তার সুযোগ বুঝে পাল্টে দেয় ডাক্তার তোবা, আর আপনাকে বলে যে আপনি বাবা হতে পারবেন না। আপনি যখন হসপিটাল থেকে বাসায় ফেরেন, তখন ডাক্তার তোবা আমাকে সব বলে দেয় কি করতে হবে। তাই আপনার ঘরের জানালার গ্রিল ভেঙে অভিনয় করি, যেন আপনার বিশ্বাসটা দৃঢ় হয় যে কথা সত্যিই নষ্টামি, আর সব কিছু করে 2 লাখ টাকার জন্য। কিন্তু এই টাকা নিয়ে হসপিটালে যাওয়ার আগেই মা দুনিয়া থেকে চলে যায়। আমার পাপের টাকায় হয়তো সৃষ্টিকর্তা মায়ের চিকিৎসা ব্যবহার করতে দেয়নি। মা যাওয়ার আগে আমাকে একটা ডায়েরি দিয়ে যায়। মা বলে যায় সে যেন মরার পর ডায়েরিটা খুলি। মা মরে যাওয়ার কয়েকদিন পর ডায়েরিটা খুলে অবাক হয়ে যায়। ডায়েরির ভিতরে একটা ছবি পাই। ডায়েরিটা পড়ে বুঝতে পারি যে কথা এবং কবিতা আমার আপন বোন। আর আমি যাকে মা বলে জেনে আসতাম, সে আমার মা নয়। আমাদের বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে আমাকে আমার ছোট 2 যমজ বোন কথাকে পৃথক পৃথক লোকে দত্তক নেয়। ডায়েরিটা পড়ে পায়ের নিচের মাটি সরে যায়। আজই ডায়েরিটা পড়েছি, তাই আপনাকে ডেকে ক্ষমা চাইছি। জানি এই ভুলের ক্ষমা নেই। ভাই হয়ে বোনের সংসার নষ্ট করেছি। বোনের মৃত্যুর জন্য দায়ী আমি। তবে আমার বোনকে যারা এমন করেছে, তাদের আমি ছাড়বো না। ডাক্তার তোবা আপনাকে পাওয়ার জন্য ঘৃণ্য এই খেলাটা করেছে নিপুণভাবে, যার শিকার আমরা 4 জন ছিলাম। কবিতা ঘটনার পর গা ঢাকা দিয়েছে, তাকে সত্যটা জানানো দরকার। তবে আমি আমার বোনের হত্যাকারী ডাক্তার তোবাকে খুন করে আমার বোনের নষ্টা এবং খুন করার বিচার নিজের হাতে করব। আমি পৃথিবীর সবচেয়ে খারাপ ভাই। আমি আমার বোনের সাথে এমন করেছি। কথাগুলো বলে পাগলের মতন কাঁদতে লাগলো। লোকটার মুখে এসব শুনে কলিজাটা ফেটে যাচ্ছে। না জেনে কথার সম্পর্কে কি বাজে চিন্তা করেছি। খুব কষ্ট হচ্ছে। কথার মতন নিষ্পাপ মেয়েকে, আমার কলিজার টুকরাটাকে, আমার ভালোবাসার মানুষকে খুব মিস করছি। মুখটা ভেসে উঠছে সামনে। মনে হচ্ছে কথার শেষ কথাটা আমার কানে এখনো বাজছে। রাজ, তুমি না বাবা হতে চলেছেও। নিজের অজান্তেই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। রাজভাই, ক্ষমা করে দেন আমাকে। আর আমার এই সব কিছুর সাথে আর একজন জড়িত। সে হচ্ছে... হঠাৎ সজীব মাটিতে পড়ে গেল। পিছন দিকে তাকাতেই দেখি যেন এই দৌড়ে পালিয়ে যাচ্ছে। জানালার কাছে গিয়ে দেখি কালো মাইক্রোবাসে করে একজন চলে গেল। এদিকে সজীবের কাছে এসে দেখি নিথর দেহটা পড়ে আছে।
আমি ভাবছি তোবা কেন এমন করলো। আমার মাথায় রাগ চড়ে আছে। আমার কথাকে তোবা প্ল্যান করে মেরেছে। আজ তোবাকে নিজের হাতে খুন করে স্ত্রী হত্যার বিচার নেব। আমার ভবিষ্যৎ সন্তান কি দোষ করেছিল তাকে দুনিয়ার মুখ দেখার আগেই জারজ বলে পরিচয় দিল। কিছু ভাবতে পারছি না। বাসায় গিয়ে টুকরো টুকরো করে আমার ভালোবাসার প্রতিশোধ নেব। এদিকে বাসায় এসে দরজার ধাক্কা দিতেই যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। রক্তে রুমটা ভেসে যাচ্ছে, শরীরটা শিহরে উঠল এসব দেখে। তোবা এমন কেন করলো আমার সাথে, ভাবতে অবাক লাগছে। পুলিশকে ফোন দিতেই পুলিশ এসে লাশ নিয়ে গেল। আমি ফ্লোরে বসে আছি। কথার কথা খুব মনে পড়ছে। না জেনে কথার সম্পর্কে কত কিছুই না ভেবেছি। ভাবতেই কলিজাটা ফেটে যায়। রাতে কাকা ফিরলেন। কাকাকে অনেকবার ফোন দিয়েছি, কাকার ফোন বন্ধ ছিল। খুব চিন্তা হচ্ছে। পরদিন সকালে পুলিশ এসে জানায় তোবা খুন হয়েছে। নৃশংসভাবে খুন করা হয়েছে তোবাকে। পুলিশ আমাকে নিয়ে থানায় যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। থানা থেকে রাতে বাসায় আসি। বাসায় এসে আলমারি খুলতেই একটা ডায়েরি পাই। ডায়েরিটা দেখে বুঝতে বাকি রইল না যে ডায়েরিটা কথার লেখা। ড্রিম লাইটের আলোতে ডায়েরিটা পড়ছি। ডায়েরির প্রতিটা কথা আমাকে নিয়ে লেখা। কয়েক পাতা উল্টাতেই ডায়েরিতে লেখায় চোখ আটকে যায়। কথা রঙিন কালিতে কি সুন্দর করে লিখেছে। আজ আমি অনেক খুশি, কারণ সৃষ্টিকর্তা আমার ডাক শুনেছে। আমি মা হতে চলেছি, রাজ বাবা হতে চলেছে। রাজকে এই খুশির খবর দিলে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। তার হাসি মুখটা কতদিন পর দেখব। যাকে নিজের থেকে বেশি ভালোবেসেছি তার বুকেই জায়গা দিয়েছে আমায়। আজকে রাজ আসলে বলবো যে আমার জন্য অনেক আচার আনতে। এই না, আমার লজ্জা লাগছে। পেটে হাত দিয়ে বলতে লাগলাম, এই তুই তোর বাবার মতন হবি। তোর বাবাটা না অনেক ভালো, আমাকে কত ভালোবাসে। ডায়েরির লেখাগুলো পড়ে চোখে জল বাঁধা মানছে না। আমার ফুলের মতন পবিত্র স্ত্রীর সাথে কত অন্যায় করেছি। যেমন করি হোক, কথার খুনিকে খুঁজে বের করতেই হবে। খুঁজে বের করতে হবে আমার সন্তানকে দুনিয়ার মুখ দেখতে না দেওয়া নরপিশাচকে। কাকা এখনো ফেরেনি। সকালবেলা বাহিরে চা খেতে যাবে বলল, আমি আর না করিনি। কি জানি মনে করে কাকার রুমে ঢুকলাম। রুমে ঢুকতেই গাটা কেমন ছমছম করছে। হঠাৎ খাটের নিচে কিছু দেখা যায়। কৌতূহল নিয়ে খাটের নিচে তাকাতেই শরীরটা অবশ হয়ে যায়। কাকার রুমের নিচে রক্তমাখা ধারালো ছুরি। আমার আর বুঝতে বাকি রইল না এইসব কিছুর মূলে কাকা রয়েছে। নিজের থেকে কাকাকে বেশি বিশ্বাস করতাম, আর সেই কাকাই কিনা এমনটা করলো। এখনো কাকা নামের বিশ্বাসঘাতকটা বাড়ি ফিরল না। সারা রাত নির্ঘুমে কাটালাম। ভাবতাম থানায় মামলা করব। তাই সকালে রেডি হয়ে যখন থানায় যাব, ঠিক তখনই একটা অ্যাম্বুলেন্স বাড়ির উঠোনে এসে দাঁড়ায়। অ্যাম্বুলেন্সটার কাছে যেতেই থমকে গেলাম। কাঁপা কাঁপা গলায় বললাম, কাকার এই অবস্থা কে করলো? পুলিশ অফিসার মাথাটা নিচু করে বলল, কাল রাতে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। বড় মাইক্রোবাস মনে হয় চাপা দিয়েছে। পুলিশের কথায় শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে যাচ্ছে। যাকেই সন্দেহ করছি সেই খুন হচ্ছে। এক অদ্ভুত সমীকরণে পড়েছি আমি। এসব নিয়েই সব সময় ভাবতাম। কয়েকদিন পর হঠাৎ দেখি কথা নীল শাড়ি পরে একটা গাড়িতে উঠল। আমি অবাক হয়ে গেলাম। কথাকে নিজের হাতে দাফন করে এসছি। কিভাবে সম্ভব? হঠাৎ সজীবের কথা মনে পড়ল। ভাইয়া, আমি কথা এবং কবিতা ভাই বোন। কবিতা এবং কথা যমজ বোন। সজীবের কথা মনে পড়তেই আর বুঝতে বাকি রইল না এটা কবিতা। একেই আমি হোটেলে যেতে দেখেছি। এর ভিডিওটাই নাজমুল আমাকে দেখিয়েছে। একে ধরলেই সব রহস্যের ঝট খুলবে। হঠাৎ দেখি গাড়িটা ছেড়ে দিল। আমি পিছন পিছন গাড়ি নিয়ে ফলো করতে লাগলাম। গাড়িটা শহর থেকে দূরে একটা বড় বাসার সামনে দাঁড়ালো। কবিতা গাড়ি থেকে বের হয়ে বাসায় ঢুকলো। আমিও সেই সুযোগে বাসায় ঢুকলাম। কবিতা একটা রুমে ঢুকে পড়লো। আমার সবচেয়ে অদ্ভুত লাগছে, এত বড় বাড়িতে কবিতা ছাড়া আর কেউ নেই। কবিতার দেরি হচ্ছে দেখে আমি রুমের জানালার পর্দাটা ফাঁক করতেই যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। চোখটা বন্ধ করে ফেললাম। হঠাৎ মাথাতে কে যেন বাড়ি দিল। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে অনুভব করলাম আমার হাত পা বাঁধা। আমি মাথাটা তুলে তাকে দেখতে পেলাম। তাকে দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। তোবার বাবা তো 2 বছর আগে বিদেশে মারা গেছে। সেখান থেকে লাশ নিয়ে আসেনি। মাথাটা ঘুরছে। কি মাথা ঘুরছে? ভেবেছিস আমি মরে গেছি? না, আমি মরিনি। তোবার বাবা আতিক সাহেবের কথা শুনে চমকে উঠলাম, কারণ পৃথিবীর সবাই জানে সে মারা গিয়েছে লন্ডনে। আমি অবাক হয়েই বললাম, আমাকে কেন তুলে এনেছিস?
তোকে তুলে আনতে হতো না, কিন্তু তোবার জন্য আজ তোকে তুলে আনা হয়েছে। আর তোর প্রতি তোবার দরদ দেখানোর জন্যই প্রাণটা হারালো। নিজের মেয়েকে মারছি কেন জানিস? না, জানিস না? শোন তাহলে। আজ থেকে ৩৫ বছর আগে তোর দাদা মানে আমার বাবা, তোর দাদি আমার সৎ মায়ের জন্য আমাকে ত্যায্য পুত্র করে, আমাকে কোটি টাকার সম্পদ থেকে বঞ্চিত করে। তবুও কিছু বলি না। প্রতিশোধের আগুন আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। প্রতিজ্ঞা করেছিলাম আমি তোদের মা বাবা, তোর কাকাকে কাউকে শান্তিতে থাকতে দেব না। আপন মানুষকে পর করলে কাছের মানুষ থেকে তা আমি বোঝাবো। সেই অনুযায়ী তোবার মাকে বিয়ে করি। তোবার মা ছিল তোদের ফ্যামিলির পারিবারিক ডাক্তার। তোবার মাকে দিয়ে তোর আর তোর বাবার রিপোর্ট বদলে দিই। পরবর্তীতে তোর মাকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দিই। তোর বাবাকে রোড অ্যাক্সিডেন্টে মেরে ফেলি। এরপর ১৬ বছর অপেক্ষা ছিলাম কবে তুই বিয়ে করবি, কবে তোকে আর তোর বউকে তোর মা বাবার মতন করে মারতে পারবো। সেই সুযোগ খুঁজছিলাম। একদিন সে সুযোগ এসে গেল এবং আমার মেয়ে তোবাকে দিয়ে সব করিয়ে নিলাম। তুই তোর সন্তানকে ভাবলি জারজ সন্তান। ভেবেছিলাম তোকে বাসর ঘরে তোবাকে দিয়ে খুন করাবো, কিন্তু মেয়েটা তোকে বড্ড বেশি ভালোবাসতো, তাই প্রাণটা হারাতে হলো। আর তোর চাচা এবং তোর সজীব, পরিশেষে কবিতাকেও খুন করেছি। এখন বাকি আছিস তুই। তোকে খুন করে ২০ বছর আগে যে গেম শুরু করেছিলাম, তোর রক্তে সেই গেমের ইতি টানবো। পকেট থেকে রিভলভার বের করে মাথায় গুলি করবে, তখনই চোখটা বন্ধ করে ফেললাম। গুলির আওয়াজ না হয়ে হাসির আওয়াজ রইল। হাসতে হাসতে বলতে লাগলো, তুই কি ভেবেছিস তোকে আমি গুলি করে মারবো? না, তোকে ছুরি দিয়ে আঘাত করতে করতে মারবো। কথাটা বলেই ছুরিটা শরীরে পোঁচ মারলো। আমার কোনো কষ্ট হচ্ছে না, কারণ আজ আমি সত্যিটা জানতে পেরেছি। নিজের মাকে সারা জীবন ঘৃণা করলেও আজ দিনের মতন পরিষ্কার, আমার মা কথার মতোই গেমের শিকার। হঠাৎ ছুরিটা চালিয়ে দিতেই চোখ দুটো বন্ধ হয়ে আসছে। হঠাৎ কে যেন আতিক সাহেবের হাতে গুলি করলো। আমি তাকাতে পারছি না, তবু বুঝতে পারলাম যে গোয়েন্দা অফিসার আমার বন্ধু আরিয়ান এসে পড়েছে। পুলিশ এসে আতিক সাহেবকে ধরে ফেললো। আমি আতিক সাহেবের সমস্ত কথা আমার পকেটে থাকা ভিডিও সিস্টেম কলমের দ্বারা ধারণ হয়, সেটা পুলিশের হাতে তুলে দিলাম। আতিক সাহেবের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, শুরুটা আপনি করলেও শেষটা আমি করলাম। এখন হাসি মুখে মরতে পারবো। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।